আজকে পড়ছি সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি, পর্ব ৫। রাত্রে খাওয়া দাওয়ার পরে ফেলুদা হঠাৎ বলল, তোপসে, কি মনে হচ্ছে বলতো? আমি বললাম, কিসের কি মনে হচ্ছে? এই যে সব ঘটনা ঘটছে। বারে বা, সে তো তুমি বলবে, আমি আবার কি করে বলবো? আমি কি ডিটেকটিভ নাকি? আর সন্ন্যাসীটাকে, সেটা না জানা অবধি তো কিছুই বোঝা যাবে না। কিন্তু কিছু কিছু জিনিস তো বোঝা যাচ্ছে, যেমন সন্ন্যাসীটা বাথরুমে ঢুকে আর বেরোলো না। এটা তো খুব রিভিলিং। রিভিলিং মানে? রিভিলিং মানে যার থেকে অনেক কিছু বোঝা যায়। এখানে কি বোঝা যাচ্ছে? তুই নিজে বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি যে ওয়েটিং রুমে দারোয়ানটা অন্যমনস্ক ছিল, তোর মুন্ডু। তবে সন্ন্যাসী বেরোলে নিশ্চয়ই দারোয়ানের চোখে পড়তো। তাহলে সন্ন্যাসী বেরোয়নি? সন্ন্যাসীর হাতে কি ছিল মনে আছে? আমি তো আর ও হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচি কেস। সন্ন্যাসীর হাতে অ্যাটাচি কেস দেখেছিস কখনো? তা দেখিনি। সেই তো বলছি, ওটা থেকে তো সন্দেহ হয়। কি সন্দেহ হয়? যে সন্ন্যাসী আসলে সন্ন্যাসী নন। উনি প্যান্ট শার্ট কি ধুতি পাঞ্জাবি পরা আমাদের মতো অসন্ন্যাসী। আর সেই পোশাক ছিল তারই ওই অ্যাটাচি কেসে। গেরুয়াটা ছিল ছদ্মবেশ, খুব সম্ভবত দাড়ি গোফটাও। বুঝেছি, সেগুলো বাক্সে পরে নিয়েছে আর অন্য পোশাক পরে বেরিয়ে এসেছে, তাই দারোয়ান ওকে চিনতে পারেনি। গুড, এইবার মাথা খুলেছে। কিন্তু আজ সকালে তাহলে কে তোমার গায়ে কাগজ ছুঁড়ে মারল? হয়তো ও নিজেই, না হলে ওর কোনো লোক স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করছিল। আমি যে একে তাকে সন্ন্যাসীর কথা জিজ্ঞেস করেছি সেটা ও শুনেছিল, আর তাই হুমকিটা দিয়ে গেল। বুঝেছি, কিন্তু এছাড়া আর কোনো রহস্য আছে কি? বাবা, বলিস কি, রহস্যের কোনো শেষ আছে নাকি? শ্রীবাস্তবকে স্ট্যান্ডার্ড গাড়িতে কে ফলো করলো, সেও কি ওই সন্ন্যাসী নাকি অন্য কেউ? গেটের বাইরে দাঁড়িয়ে চারমিনার আর পান খেতে খেতে কে ওয়াচ করছিল? পিয়ারিলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিলেন? বনবিহারী বাবু হিংস্র জানোয়ার পোষেন কেন? পিয়ারিলালের ছেলে বনবিহারী বাবুকে আগে কোথায় দেখেছে? সে আংটির ব্যাপারে কতখানি জানে? রাত্রে বিছানায় শুয়ে এই সব রহস্যের কথাই ভাবছিলাম। ফেলুদা একটা নীল খাতায় কি যেন সব লিখল, তারপর 10:30টায় শুয়ে পড়ল। আর শোবার কিছুক্ষণ পরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। বুঝলাম ও ঘুমিয়ে পড়েছে। দূর থেকে রামলীলার ঢাকের শব্দ ভেসে আসছে। একবার একটা জানোয়ারেরও ডাক শুনলাম, হয়তো শেয়াল কিংবা কুকুর। কিন্তু হঠাৎ কেন জানি হাইনার হাসি বলে মনে হয়েছিল। বনবিহারী বাবু যে হিংস্র জানোয়ার পোষেন, তাতে ফেলুদার আশ্চর্য হবার কি আছে? সব সময় কি সব জিনিসের পিছনে লুকোনো কোনো কারণ থাকতেই হবে? অনেক রকম অদ্ভুত অদ্ভুত শখের কথা তো শোনা যায়। বনবিহারী বাবুর চিড়িয়াখানাও হয়তো সেই রকমই একটা অদ্ভুত শখের নমুনা। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর কখন যে আবার ঘুমটা ভেঙে গেছে তা জানি না। জাগতেই মনে হলো চারিদিকে ভীষণ নিস্তব্ধ। ঢাকের বাজনা থেমে গেছে, কুকুর শিয়াল কিচ্ছু ডাকছে না, খালি ফেলুদার জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ আর মাথার পেছনে টেবিলের ওপর রাখা টাইম পিসটার টিকটিক শব্দ। আমার চোখটা পায়ের দিকের জানালায় চলে গেল। জানালা দিয়ে রোজ রাত্রে দেখেছি আকাশ আর আকাশের তারা দেখা যায়। আজ দেখি আকাশের অনেকখানি ঢাকা, একটা অন্ধকার মতো কি যেন জানালার প্রায় সমস্তটা জুড়ে দাঁড়িয়ে আছে। ঘুমের ঘোরটা পুরো কেটে যেতেই বুঝতে পারলাম সেটা একটা মানুষ জানালার গারদ ধরে দাঁড়িয়ে আছে, আমাদেরই ঘরের ভেতরে দেখছে। যদিও ভয় করছিল সাংঘাতিক, তবু লোকটার চোখের দিক থেকে চোখ ফেরাতে পারলাম না। আকাশে তারা অল্প অল্প থাকলেও ঘরের ভেতর আলো নেই, তাই লোকটার মুখ দেখা অসম্ভব। কিন্তু এটা বুঝতে পারছিলাম যে তার মুখের নিচের দিকটা, মানে থুতনি অবধি, একটা কালো কাপড়ে ঢাকা। এবার দেখলাম লোকটা ঘরের ভিতর হাত ঢুকিয়েছে, তবে শুধু হাত নয়, হাতে একটা লম্বা ডান্ডার মতো জিনিস রয়েছে। একটা মিষ্টি অথচ কড়া গন্ধ এইবার আমার নাকে এলো। একে ভয়েতেই প্রায় দম বন্ধ হয়ে আসছিল।
এখন হাত পাও কিরকম যেন অবশ হয়ে আসতে লাগলো। আমার মনে যত জোর আছে সবটা একসঙ্গে করে শরীরটা প্রায় একদম না নাড়িয়ে আমার বাঁ হাতটা আমার পাশেই ঘুমন্ত ফেলুদার দিকে এগিয়ে দিলাম। আমার চোখ কিন্তু জানলার দিকে। লোকটা এখনো হাতটা বাড়িয়ে রয়েছে। গন্ধটা বেড়ে চলেছে, আমার মাথা ভো ভো করছে। আমার হাতটা ফেলুদার কোমরে ঠেকলো। আমি একটা ঠেলা দিলাম। ফেলুদা একটু নড়ে উঠল। নড়তেই ক্যাচ করে খাটের একটা শব্দ হলো, আর সেই শব্দটা হতেই জানালার লোকটা হাওয়া। ফেলুদা ঘুমো ঘুমো গলায় বলল, খোঁচা মারছিস কেন? আমি শুকনো গলায় বললাম, জানালায়। কে জানালায়? ইস, কিসের গন্ধ! বলেই ফেলুদা এক লাফে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ এক দৃষ্টে বাহিরের দিকে চেয়ে থেকে ফিরে এসে বলল, কি দেখলি ঠিক করে বলতো? আমি তখনও প্রায় কাঠের মতো পড়ে আছি। কোনো মতে বললাম, একটা লোক, হাতে ডান্ডা, ঘরের ভেতর হাত বাড়িয়েছিল। হ্যাঁ, বুঝেছি, লাঠির ডগায় ক্লোরোফর্ম ছিল, আমাদের অজ্ঞান করবার তালে ছিল। কেন? বোধ হয় আরেক আংটি চোর, ভাবছে এখনো আংটি এখানেই আছে। যাকে, তুই ব্যাপারটা আর বাবা কাকাকে বলিস না, মিথ্যে নার্ভাস হয়ে আমাদের কাজটাই ভেস্তে দেবে। পরদিন সকালে বাবা আর ধীরু কাকা দুজনেই বললেন যে আর কোনো বিশেষ গোলবান হবে বলে মনে হচ্ছে না। আংটি উদ্ধারের ভার পুলিশের উপর দিয়ে দেয়া হয়েছে। ইন্সপেক্টর গড়গড়ি কাজ শুরু করে দিয়েছেন। পুলিশ আংটি খুঁজে পেলে ফেলুদার উপর টেক্কা দেওয়া হবে, আর তাতে ফেলুদার মনে লাগবে। এই ভেবে আমি মনে মনে প্রার্থনা করলাম পুলিশ যেন কোনো মতেই আংটি খুঁজে না পায়, সেই ক্রেডিটটা যেন ফেলুদারই হয়। বাবা বললেন, আজ তোদের আরো কয়েকটা জায়গা দেখিয়ে আনবো ভাবছি। ঠিক হলো, দুপুরে খাওয়ার পর বেরোনো হবে। কোথায় যাওয়া হবে সেটা ঠিক করে দিলেন বনবিহারী বাবু। আমরা সবে খেয়ে উঠেছি, এমন সময় বনবিহারী বাবু এসে হাজির। বললেন, আপনাদের বাড়ি দিনে ডাকাতির খবর পেয়ে চলে এলুম। একটা ভালো দেখে হাউন্ড পুষলে এই কেলেঙ্কারি হতো না। সাধু বাবার উদ্দেশ্য সাধু না অসাধু বুঝতে একটা ওয়েল ট্রেন্ড চেতো হাউন্ডের লাগতো ঠিক 5 সেকেন্ড। যাকে, চোর পালানোর পর আর বুদ্ধি দিয়ে কি হবে বলুন? বনবিহারী বাবু সঙ্গে কাগজ মোড়া পান নিয়ে এসেছিলেন। বললেন, লখনৌ শহরের বেস্ট পান, খেয়ে দেখুন, এক বেনারস ছাড়া কোথাও পাবেন না এই জিনিস। আমি মনে মনে ভাবছি, বনবিহারী বাবু যদি বেশিক্ষণ থাকেন তাহলে আমাদের বাইরে যাওয়া ভেস্তে যাবে। এমন সময় উনি নিজেই বললেন, বাড়িতে থাকছেন না বেরোচ্ছেন? বাবা বললেন, ভেবেছিলাম এদের নিয়ে একটা কিছু দেখিয়ে আনবো। ইমামবাড়া ছাড়া তো আর কিছুই দেখা হলো না এখনো। রেসিডেন্স দেখেননি এখনো? প্রশ্নটা আমাকেই করলেন ভদ্রলোক। আমি মাথা নেড়ে না বললাম। চলো, আমার মতো গাইডার পাবে না। মিউনিটি সম্বন্ধে আমার থোড়ো নলেজ আছে। তারপর ধীরু কাকার দিকে ফিরে বললেন, আমার কেবল একটা জিনিস জানার কৌতূহল হচ্ছে, আংটিটা কোত্থেকে কোথায় গেল? সিন্ধুকে রেখেছিলেন কি? ধীরু কাকা বললেন, সিন্ধুক আমার নেই, একটা গোদরেজের আলমারি আছে, সেটা খুলে নিয়ে গেছে। চাবি অবশ্যই আমার পকেটেই ছিল, বোধহয় ডুপ্লিকেট চাবি দিয়ে খুলেছে। শুনলাম বাক্সটা নাকি রেখে গেছে। হ্যাঁ, ভেরি স্ট্রেঞ্জ। বাক্স দেরাজে ছিল? হ্যাঁ। দেরাজ ভালো করে খুঁজে দেখেছেন তো? তন্ন তন্ন করে। কিন্তু একটা জিনিস তো করতে পারেন, আলমারি হাতলে বাক্সটার গায়ে ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা সেটা তো। থাকলে সবচেয়ে বেশি থাকবে আমারই আঙুলের ছাপ, ওতে সুবিধা হবে না। বনবিহারী বাবু মাথা নেড়ে বললেন, খাসা লোক ছিলেন বাবা পিয়ারিলাল। আংটিটা ইনশিওর পর্যন্ত করেননি, আর যাকে দিয়ে গেলেন তিনিও অবশ্যই তথৈবচ। যাক, হাড়ের ডাক্তারের এবার হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে। এবার আর আমাদের টাঙ্গায় যাওয়া হলো না। বনবিহারী বাবু গাড়িতেই
সবাই উঠে পড়লাম। ফেলুদা আর আমি সামনের ড্রাইভারের পাশের সিটে বসলাম। ক্লাইভ রোড দিয়ে যখন যাচ্ছি তখন বনবিহারীবাবু আমাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখানে এসে এমন একটা রহস্যের ব্যাপারে জড়িয়ে পড়বে ভেবেছিলে কি? আমি মাথা নেড়ে বললাম, ফেলুদা খালি হিহি করে একটু হাসলো। বাবা বললেন, ফেলুর অবশ্যই পোয়াবারও, কারণ ওর এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট। ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। বটে। বনবিহারী বাবু যেন খবরটা শুনে খুবই অবাক আর খুশি হলেন। বললেন, ব্রেনের ব্যায়ামের পক্ষে ওটা খুব ভালো জিনিস। তা রহস্যের কিছু কিনারা করতে পারলে ফেলুবাবু? ফেলুদা বলল, এ তো সবে শুরু। অবশ্যই তুমি কোন রহস্যের কথা ভাবছো জানি না, আমার কাছে অনেক কিছুই রহস্যজনক। ধীরু কাকা বললেন, কিরকম? এই যেমন ধরুন, সন্ন্যাসী গোদরেজের আলমারির চাবি পেল কোত্থেকে? তারপর বাড়িতে চাকর বাকর থাকতে সে সন্ন্যাসীরই বা এত সাহস কোত্থেকে হলো যে সে একেবারে আপনার বেডরুমে গিয়ে ঢুকবে? তাছাড়া একটা ব্যাপার তো অনেকদিন থেকেই খটকা লেগে আছে। ধীরু কাকা বললেন, কি ব্যাপার? শ্রীবাস্তব কি সত্যিই পেয়ারিলাল আংটি দিয়েছিলেন? না শ্রীবাস্তব, সেটা অন্যভাবে। ধীরু কাকা বাধা দিয়ে বললেন, সে কি মশাই, আপনি কি শ্রীবাস্তবকেও সন্দেহ করেন নাকি? সন্দেহ তো প্রত্যেককেই করতে হবে, এমনকি আমাকে আপনাকেও, তাই নয় কি ফেলুবাবু? ফেলুদা বলল, নিশ্চয়ই। আর যেদিন সন্ন্যাসী আমাদের বাড়ি এসেছিলেন সেদিন তো শ্রীবাস্তব এসেছিলেন ওই বিকালেই। তারপর আমাদের না পেয়ে বনবিহারী বাবুর বাড়িতে এলেন। এক্স্যাক্টলি। বনবিহারী বাবু যেন রীতিমতো উত্তেজিত হয়ে উঠলেন। এবারে বাবা যেন বেশ থতমত খেয়েই বললেন, কিন্তু শ্রীবাস্তব যদি অসুধ উপায়ে আংটি পেয়ে থাকে তাহলে তিনি সেটা আমাদের কাছেই বা রাখবেন কেন, আর রেখে সেটা চুরিই বা করতে যাবেন কেন? বনবিহারী বাবু হো হো করে হেসে উঠে বললেন, বুঝলেন না? অত্যন্ত সহজ। শ্রীবাস্তবের পেছনে সত্যিই ডাকাত লেগেছিল। ভীতু মানুষ, তাই ভয় পেয়ে আংটিটা আপনাদের কাছে এনে রেখেছিলে। এদিকে লোভও আছে 16 আনা, তাই তিনি নিজেই আবার সেটা চুরি করে চোরদের ধাপ্পা দিয়ে এক ঢিলে 2 পাখি মেরেছেন। আমার মাথার মধ্যে সব কেমন জানি গন্ডগোল হয়ে যাচ্ছিল। শ্রীবাস্তবের মতো এত ভালো মানুষ, এত হাসি খুশি লোক, তিনি কখনো চোর হতে পারেন? ফেলুদাও কি বনবিহারী বাবুর সঙ্গে একমত, নাকি বনবিহারী বাবুর কথাতেই ওর প্রথম শ্রীবাস্তবের উপর সন্দেহ পড়েছে? বনবিহারী বাবু বললেন, শ্রীবাস্তব অমায়িক লোক তাতে সন্দেহ নেই, কিন্তু একবার ভেবে দেখুন, লখনৌয়ের মতো জায়গা, এমন আর কি, সেখানে সির্ফ হাড়ের ব্যারামের চিকিৎসা করে এত বড় বড় বাড়ি গাড়ি বাগান ওষুধপত্র, ভাবতে একটু ইয়ে লাগে নাকি? ধীরু কাকা বললেন, ওর বাপের হয়তো টাকা ছিল। বনবিহারী বাবু বললেন, বাপ ছিলেন এলাহাবাদ পোস্ট অফিসের সামান্য কেরানি। এই সময় ফেলুদা হঠাৎ একটা বাজে প্রশ্ন করে বসল, আপনার কোন জানোয়ার কখনো আপনাকে কামড়েছে কি? নো, নেভার। তাহলে আপনার ডান হাতের কবজিতে ওই দাগটা কিসের? ওহ, বাবা বাবা বাবা, তুমি তো খুব ভালো লক্ষ্য করেছো। কারণ ও দাগটা সচরাচর আমার আস্তিনের ভেতরেই থাকে। ওটা হয়েছিল ফেন্সিং করতে গিয়ে। ফেন্সিং বোঝো তো? ফেলুদা কেন, আমিও জানতাম ফেন্সিং কাকে বলে। রিপেয়ারিং বলে এরকম সরু সরু লম্বা তলোয়ার দিয়ে খেলাকে বলে ফেন্সিং। ফেন্সিং করতে গিয়ে হাতে খোঁচা, এটা সেই খোঁচার দাগ। রেসিডেন্সিটা সত্যিই একটা দেখবার জিনিস। প্রথমত জায়গাটা খুব সুন্দর, চারিদিকে বড় বড় গাছপালা, তার মাঝখানে এখানে ওখানে এক একটা মিউনিটির আমলে সাহেবদের ভাঙা বাড়ি। গাছগুলোর ডালে দেখলাম ঝাঁকে ঝাঁকে বাদর। লখনৌ শহরের বাদরের কথা আগেই শুনেছি, এবার নিজের চোখে তাদের কাণ্ড কারখানা দেখলাম। কতকগুলো রাস্তার ছেলে গুলতি দিয়ে বাদরগুলোর দিকে তাক করে ইট মারছিল। বনবিহারী বাবু তাদের কষে ধমক দিলেন, তারপর আমাদের বললেন, জন্তু জানোয়ারের উপর দুর্ব্যবহারটা আমি সহ্য করতে পারি না। আমাদের দেশে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায়। ইতিহাসে সিপাহী বিদ্রোহের কথা পড়েছি। রেসিডেন্সি দেখার সময় সেই বইয়ে পড়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল। একটা বড় বাড়ির ভেতর আমরা ঘুরে ঘুরে দেখছি, আর বনবিহারী বাবু বর্ণনা দিয়ে চলেছে।
সেপাই ইমিউনিটির সময় লখনৌ শহরে নবাবদেরই রাজত্ব। ব্রিটিশরা তাদের সৈন্য রেখেছিলেন এই বাড়িটার ভেতরেই। স্যার হেনরি লরেন্স ছিলেন তাদের সেনাপতি। বিদ্রোহ লাগলো দেখে প্রাণের ভয়ে লখনৌ শহরের যত সাহেব মেম সাহেব একটা হাসপাতালের ভিতর গিয়ে আশ্রয় নিল। কদিন খুব লড়েছিলেন স্যার হেনরি, কিন্তু আর শেষটার দিকে পেরে উঠলেন না। সেপাইয়ের গুলিতে তার মৃত্যু হলো। আর তারপরে ব্রিটিশদের কি একটা দশা হলো সেটা এই বাড়ির চেহারা দেখে কিছুটা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই। স্যার কলিন ক্যাম্পবেল যদি শেষটায় টাটকা সৈন্য সমর্থ নিয়ে না এসে পড়তেন, তাহলে ব্রিটিশদের দফা রফা হয়ে যেত। এই ঘরটা ছিল বিলিয়ার্ড খেলার ঘর। দেয়ালে সেপাইদের গোলা লেগে কি অবস্থা হয়েছে দেখো। বাবা আর ধীরু কাকা আগেই রেসিডেন্সি দেখেছেন বলে মাঠে পায়চারি করছিলেন। আমি আর ফেলুদাই তন্ময় হয়ে বিহারী বাবুর কথা শুনছিলাম। আর 200 বছরের পুরনো পাতলা অথচ মজবুত ইটের তৈরি ব্রিটিশদের ঘরবাড়ির ভগ্নাদশেষ দেখেছিলাম। এমন সময় ঘরের দেয়ালে একটা ফুটো দিয়ে হঠাৎ কি একটা জিনিস তীরের মতো এসে ফেলুদার কান ঘেঁষে ধাই করে পেছনের দেয়ালে লেগে মাটিতে পড়ল। চেয়ে দেখি সেটা একটা পাথরের টুকরা। তারপর মুহূর্তে বনবিহারী বাবু একটা হ্যাচকা টানে ফেলুদাকে তার দিকে টেনে নিলেন। আর ঠিক সেই সময় আরেকটা পাথর এসে আবার ঘরের দেয়ালে লেগে মাটিতে পড়ল। পাথরগুলো যে গুলতি দিয়ে মারা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বনবিহারী বাবুর বয়স হলেও এখনো যে কত চটপটে সেটা এবার বেশ বুঝতে পারলাম। উনি এক লাফে দেয়ালের একটা বড় গর্তের ভিতর দিয়ে গিয়ে বাইরের ঘাসে পড়লেন। আমি আর ফেলুদাও অবশ্যই তক্ষুনি লাফিয়ে গিয়ে ওর কাছে পৌঁছালাম। আর গিয়েই দেখলাম যে যেদিক থেকে পাথরটা এসেছে সেদিকে বেশ খানিক দূরে একটা লাল ফেস টুপি আর কালো কোট পরা দাড়িওয়ালা ভদ্রলোক দৌড়ে পালাচ্ছে। ফেলুদা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা লোকটার দিকে ছুটল। আমি ফেলুদার পিছনে পিছনে যাব না বলে পা বাড়িয়েছিলাম, কিন্তু বনবিহারী বাবু আমার জামার আস্তিনটা ধরে বললেন, তুমি এখনো স্কুল বয় তপেশ, তোমার এসব গোলমালের মধ্যে না যাওয়াই ভালো। কিছুক্ষণ পর ফেলুদা ফিরে এলেন। বনবিহারী বাবু বললেন, ধরতে পারলে? ফেলুদা বলল, না, অনেকটা ডিস্টেন্স। একটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে ভেগেছে লোকটা। বনবিহারী বাবু চাপা গলায় বললেন, স্কাউন্ড্রেল। তারপর আমাদের দুজনের পিঠে হাত দিয়ে বললেন, চলো, আর এখানে থাকা ঠিক হবে না। একটু এগিয়ে গিয়ে বাবা আর ধীরু কাকার সঙ্গে দেখা হলো। বাবা বললেন, ফেলুদা তো হাঁপাচ্ছে কেন? বনবিহারী বাবু বললেন, ওর বোধহয় গোয়েন্দাগিরিটা বেশি না করাই ভালো, মনে হচ্ছে ওর পেছনে গুন্ডা লেগেছে। বাবা আর ধীরু কাকা দুজনেই ঘটনাটা শুনে বেশ ঘাবড়ে গেলেন। তখন বনবিহারী বাবু হাসতে হাসতে বললেন, চিন্তা করবেন না, আমি রসিকতা করছিলাম। আসলে পাথরগুলো আমাকেই লক্ষ্য করে মারা হয়েছিল। ওই যে ছোকরাগুলোকে তখন ধমক দিয়ে এলুম না, এ হচ্ছে তারই প্রতিশোধ। তারপর ফেলুদার দিকে ঘুরে বললেন, তবে তাও বলছি ফেলুবাবু, তোমারও বয়সটা কাঁচাই, বিদেশ বিভুঁইয়ে এরকম একটা গোলমালে জড়িয়ে পড়বে সেটা কি খুব ভালো হবে? এবার থেকে একটু খেয়াল রেখে চলো। কথাটা শুনে ফেলুদা চুপ করে রইল। গাড়ির দিকে হাঁটার সময় দুজন একটু পেছিয়ে পড়েছিলাম। সেই সুযোগে ফেলুদাকে ফিসফিস করে বললাম, পাথরটা তোমাকেই মেরেছিল না? ও নাকি ওকে? ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, ওকে মারলে কি উনি চুপ করে থাকতেন? হল্লা টল্লা করে রেসিডেন্সির বাকি কটা ইটও খসিয়ে দিতেন না? আমারও তাই মনে হয়। তবে একটা জিনিস পেয়েছি, লোকটা পালানোর সময় ফেলে গিয়েছিল। কি জিনিস? ফেলুদা পকেট থেকে একটা কালো জিনিস বার করে দেখালো। ভালো করে দেখে বুঝলাম সেটা একটা নকল গোঁফ, তাতে এখনো শুকনো আঠা লেগে রয়েছে। গোঁফটা আবার পকেটে রেখে ফেলুদা বলল, পাথরগুলো যে আমাকে মারা হয়েছে সেটা ভদ্রলোক খুব ভালোভাবেই জানেন। তাহলে বললেন না কেন? হয় আমাদের নার্ভাস করতে চান না, আর না হয় কি? ফেলুদা উত্তরের বদলে মাথা বাঁকিয়ে একটা তুড়ি মেরে বলল, কেসটা জমে আসছে রে তোপসে, তুই এখন থেকে আর আমাকে একদম ডিস্টার্ব করবি না। বাকি দিনটা ও আর একটা কথাও বলেনি আমার সঙ্গে। বেশিরভাগ সময় বাগানে পায়চারি করেছে, আর বাকি সময়টা ওই নীল নোটবইতে হিজিবিজি কি সব লিখেছে।
ও যখন বাগানে ঘুরছিল তখন আমি একবার লুকিয়ে লুকিয়ে বইটা খুলে দেখেছিলাম, কিন্তু একটা অক্ষরও পড়তে পারিনি, কারণ সেরকম অক্ষরের এর আগে আমি কখনো দেখিনি।